রাজ্যের জন্য জাতিসংঘের আহ্বানে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে আমাদের সরকার নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছে। তো এই যে সিদ্ধান্ত, এটা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে। কেউ বলছে এটা জাতিসংঘের একটা আহ্বান, যেহেতু সেখানে আমাদের থাকা উচিত। আবার কেউ বলছে এটা নিয়ে মিয়ানমারের সঙ্গে আমাদের একটা বিরোধ তৈরি হতে পারে। আবার কেউ বলছে যে ভারত, চীন, আমেরিকা, এই তিন শক্তির যে একটা আপনার কেন্দ্রে এখন যে মিয়ানমার আছে, সেই কেন্দ্রের লড়াইয়ের মধ্যে আমরা কেন স্যান্ডউইচের মতো চিড়ে চেপ্টা হওয়ার জন্য আমরা কেন এই ভূমিকা নিচ্ছি। আবার কেউ বলছে এখানে দেশের মানুষের কোনো ম্যান্ডেট আছে, এই নানা ধরনের কথা। নানা আমরা ছোট কথা। মানুষ, আমরা এখানে এটুকু বলতে চাই যে মানুষ কি বলছে। আপনি তো কক্সবাজারে আছেন, যদি করিডোর হয় তো কক্সবাজার থেকেই হবে। তো এই যে করিডোরের যে আলোচনাটা, এটা নিয়ে কি কক্সবাজারের মানুষ আলোচনা করছে? তাদের মধ্যে কি এটা নিয়ে খুব উৎসাহ দেখছেন নাকি আতঙ্ক দেখছেন, কি দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনাকেও আমাদেরকে এই যে একটা জনগুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এটা হচ্ছে গত 2 দিন ধরে কক্সবাজারের সর্বস্তরে, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বস্তরের এলাকায় এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, যে মানবিক করিডোর বিষয়টা নিয়ে। আপনি জানেন যে কক্সবাজারে ইতিমধ্যে 2017 সালের আগের সরকারি হিসাবে 1,80,000, 2017 সালের পরে সরকারি হিসাবে 10.5 লক্ষ, আমাদের হিসাবে প্রায় 12.5 লক্ষ। এরপরে সর্বশেষ গত 2-3 দিন আগের ট্রিপল আর্টস এর হিসাব মতো 1,13,000 নতুন করে এসেছে। তাইলে এই হিসাব মতে আমরা দেখতে পাই প্রায় 15 লক্ষ মতো রোহিঙ্গা আমাদের এখানে কক্সবাজারে আছে। এই রোহিঙ্গাদের কারণে আপনারা জানেন যে মানে শুধু কক্সবাজার নয়, সারা দেশ কিন্তু একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। এবং কক্সবাজারের যে আর্থসামাজিক অবস্থানের যে ভয়াবহ রূপ তৈরি হয়েছে, এটা বলার আর অপেক্ষা রাখে না। আমরা মানবিকতা দেখিয়ে 2017 সালে রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। আমরা নিজেরা না খাইয়ে তাদেরকে খাইয়েছি। আমার নিজের ব্যক্তিগত কাপড় আমি তাদেরকে পরনের জন্য দিয়েছি। আমরা তাদেরকে সর্বোচ্চ মানবিকতা দেখিয়েছি। কেন? তারা এজ এ মানুষ হিসাবে। কিন্তু কথা ছিল যে তারা পরিস্থিতি ভালো হলে তারা ফিরে যাবে নিজ দেশে। আমাদের সরকার এবং মায়ানমারের সরকারের পক্ষ থেকে কয়েকবার এগুলো আলাপ আলোচনা হলেও আপনি জানেন যে এ পর্যন্ত একজন রোহিঙ্গাও কিন্তু তারা ফেরত যায়নি। বরঞ্চ এই গত 6 মাসে বা 1 বছরের মধ্যে নতুন করে 1,13,000 রোহিঙ্গা নতুন করে এসেছে। তো এর মধ্যে যেই বর্তমান সরকার যে মানবিক করিডোরের কথা আমরা বলছি বা এখানে যে যেটা আলোচনা হচ্ছে, এটা নিয়ে কক্সবাজারের মানুষ আমরা অত্যন্ত আতঙ্কিত। এক কথায় আমরা অত্যন্ত আতঙ্কিত। কারণ হচ্ছে আমরা মানবিকতা দেখি আমরা নিজেরাই এখন একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছি, আমরা নিজেরাই অমানবিক পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছি। তো আমরা নতুন করে এই যে করিডোরের কথা বলা হচ্ছে, এটা কক্সবাজারের উপর দিয়ে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে দেখবেন যে আপনার ওই যে গ্রামে ঘর আছে বা গ্রামের ঘরগুলোতে একটা ঘিরা বেড়া হালকা করে রাখে, ফাঁক রাখে। এটার কারণ হচ্ছে তার প্রতিবেশী যাতে ওখানে আসা যাওয়া করতে পারে। এটা কারণ হচ্ছে ওই প্রতিবেশী যাতে আমাকে সহজে সহায়তা করতে পারে বা আমি তাকে সহায়তা করতে পারি। তো প্রতিবেশীও এরকম হইতে হবে। তো কিন্তু আমরা বিগত 50 বছরে দেখছি এই মায়ানমার কিন্তু আমাদের মানে সুখকর কোনো পরিস্থিতির মধ্যে আমাদেরকে রাখছে না। সবসময় আমাদের বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে রাখছে, একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে রাখছে। আমরা দেখেছি এই যে করিডোরের পূর্বেও আপনারা জানেন যে শাহপরী দ্বীপে একটা করিডোর ছিল কিন্তু রাষ্ট্রীয়ভাবে। এই করিডোর আপনার 2021 সাল থেকে বন্ধ, এটা মায়ানমারের কারণে। তো বা তাদের যে ইয়ার কারণে। আপনি একটা কথা মাথায় রাখবেন বা আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, করিডোর এখন নাই, মানে সরকারি ভাবে যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। তারপরেও প্রতিনিয়ত যেভাবে ইয়াব আসছে, যেভাবে অস্ত্র আসছে, যেভাবে রোহিঙ্গারা আসছে, যেভাবে অবৈধ পণ্য আসছে, মানে তাইলেও করিডোর হইলে কি অবস্থা হবে এটা কি আমরা কেউ কল্পনা করতে পারছি? অর্থাৎ আমাদের উপরে কি, আমাদের মাথার উপর একটা বোমা রেখে দেওয়ার মতো একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমাদেরকে ফেলা হবে। আমরা সরকারের কাছে অনুরোধ করব, এই করিডোর, মানবিক করিডোর কোনোভাবেই নয়, কক্সবাজারের উপর দিয়ে তো মোটেও নয়। আমরা চাই অবশ্যই অবশ্যই আগে তাদেরকে প্রত্যাবাসন করা হোক, আগে তাদের নাগরিকদেরকে তারা ফিরিয়ে নিক, এরপরে অন্য আলোচনা। আচ্ছা, এখানে জাতিসংঘের একটা কথা বলেছে। এটা হলো যে রাখাইন অঞ্চলে যেহেতু ওখানে যুদ্ধ হচ্ছে আরাকান আর্মির সঙ্গে আপনার মিয়ানমারের জান্তা বাহিনীর, এবং এই যুদ্ধের কারণে ওখানে এক ধরনের দুর্ভিক্ষ অবস্থা তৈরি হয়েছে। এখন ওখানে খাদ্য পণ্য সব বিভিন্ন কিছু ওখানে পাঠানো জরুরি। যদি না পাঠানো যায় তাহলে দুর্ভিক্ষের কারণে মানুষ হয়তো জীবন ধারণের জন্য আরো বেশি আকারে বাংলাদেশে ঢুকে পড়বে। এই জন্য এই করিডোরটা দিলে পরে ঢুকবে না। আপনি কি মনে করেন এই যুক্তিটা আপনাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হচ্ছে? না, আমি ব্যক্তিগতভাবে এই যুক্তিটা কোনোভাবে গ্রহণযোগ্য না।
কারণ হচ্ছে মায়ানমারের সীমান্ত বাংলাদেশে কেন হবে? আপনি ভারতের দিকে আছে, ওইদিকে আপনার নেপালের কিছু অংশও আছে, অন্যান্য দেশের তারা করিডোর ব্যবহার করতে পারে, অন্যান্য দিক দিয়ে তারা ইয়া করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তো স্থলবন্দর মানুষ ব্যবহারই করে না, এখন তো হচ্ছে আপনার আকাশপথ ব্যবহার করে বা অন্যান্য মানবিক সরি অন্যান্য প্রযুক্তিগত দিক ব্যবহার করে স্বাভাবিকলি। তা আপনি যেখানে অলরেডি আমরা একটা সংকটের মধ্যে আছি, তো নতুন করে আমরা এই সংকটের যে মানে আরো নতুন করে ঘনীভূত হবে না, এটা এই আমাদেরকে জাতিসংঘ কিভাবে দেবে? জাতিসংঘকে আমরা কয়েকবার বলেছি যে তারা তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য। জাতিসংঘ 2000 মহাসচিব মহোদয় কিছুদিন আগেও আমাদের এখানে এসেছিলেন, এর 2 বছর আগেও এসেছিলেন, বারবার বলা হয়েছে ফেরত নিয়ে যাবে, ফেরত নিয়ে যাবে, কিন্তু কই এ পর্যন্ত কি আসলে বাস্তবায়ন হয়েছে? তা আমরা এই যে জাতিসংঘের আহ্বানে মানে আমরা যদি বলি যে আমরা করিডোরের ইয়া হবে, তাহলে আমাদের যে জীবন সংকটাপন্ন হবে না, আমাদের বাংলাদেশের যে অস্তিত্ব সংকটে পড়বে না, এই দায়িত্ব কে নেবে? এটা আসলে মোটেও আরো বলা যে রোহিঙ্গাদের কারণে নাকি আপনার এই আপনার টেকনাফ এলাকায় নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি হয়েছে, এটা কি আসলে ঠিক? আপনি আপনি আমি আপনার মাধ্যমে বলতে চাই, এখন পর্যটক তো বটেই, স্থানীয়রা পর্যন্ত টেকনাফে যেতে ভয় পাচ্ছে। কারণ প্রতিনিয়ত ওখানে অপহরণ বাণিজ্য হচ্ছে, অপহরণের সাথে শত ভাগ হচ্ছে রোহিঙ্গারা জড়িত। আপনি আমাদের যে মেরিন ড্রাইভ রুট, ওই মেরিন ড্রাইভ রুট দিয়ে যদি আপনি খালি সিএনজি নিয়ে যান, আপনি খালি অটো নিয়ে যান, আপনি যদি এমনি কোনো ইয়াতে নিয়ে যান, দেখবেন যে যে কোনো সময় আপনি অপহৃত হয়ে যাচ্ছেন। আপনি এমনি আরাকান আমাদের যে টেকনাফ সড়ক, কক্সবাজার টেকনাফ সড়ক, ওই সড়ক দিয়ে যাচ্ছেন, আপনি যে কোনো একটা ইয়াতে প্রায় সময় এখানে অঘটন ঘটছে। তারপর আপনার বাইশারির দিক দিয়ে, আপনার নাকংচড়ির দিক দিয়ে যাচ্ছেন, ওখানেও প্রায় সময় এরকম অপহরণের ঘটনা ঘটছে। আপনি প্রতিনিয়ত এখানে যে একটা মানে অপহরণের একটা মুক্তিপণ আদায়ের একটা ঘটনা ঘটছে, এটা শতভাগ হচ্ছে রোহিঙ্গারা জড়িত। আমাদের শুধু টেকনাফ নয়, টেকনাফের তো অবস্থা খুবই সংকটাপন্ন। আপনি আমাদের মানে স্থলবন্দর ব্যবসা বাণিজ্য এখন আর নাই বললেই চলে। আপনি কয়েকদিন আগে আমাদের এখানে স্থানীয় একটা রিপোর্ট এসেছিল যে আপনার শুধু 2000 রোহিঙ্গা তারা ক্যাম্প থেকে এসে ভিক্ষাবৃত্তি করে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায়, আবার সন্ধ্যা হলে ফেরত যায়। মানে এরকম একটা ইয়ার মধ্যে অবস্থার মধ্যে আছি। তারপরে আপনি জেলা প্রশাসন বা আইন শৃঙ্খলা কমিটির মাধ্যমে জানতে পারবেন যে কক্সবাজারে এ পর্যন্ত যে কয়েকটি খুন হয়েছে বা যে কয়েকটি বড় ধরনের অপহরণ বাণিজ্য হয়েছে, প্রত্যেকটিতে আপনার রোহিঙ্গারা জড়িত। আপনি কক্সবাজার সদর থানায় খবর নেন, ওখানে আমার জানা মতো 90 জনের একটা তালিকা আছে ছিনতাইকারী। ওই ছিনতাইকারীর মধ্যে 73 জন হচ্ছে রোহিঙ্গা। আরেকটা কথা আমি জানতে চাচ্ছি, একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি, যে আপনাদের তো কক্সবাজার একটা পর্যটন শহর, তারপরে আপনাদের ওখানে সেন্ট মার্টিন, এটাও একটা পর্যটনের জন্য একদম খুব একটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটা জায়গা ছিল। তো সেন্ট মার্টিনের উপর তো এখন এক ধরনের মানে আপনার নিয়ন্ত্রণ চলে এসেছে, যে সবসময় সেখানে যেতে পারে না পরিবেশের কারণে। তো এতে কি দুটো প্রশ্ন আমার এখানে, এক নম্বর হলো যে পর্যটকদের গেলে কক্সবাজারের প্রতি, আগে তো লোকে কক্সবাজার গেলে সেন্ট মার্টিনে যেত, এখন তাহলে কি সেন্ট মার্টিনের ওই অবাধ যাতায়াতটা না থাকার কারণে এখন কি তাহলে কক্সবাজারের প্রতি মানে এই পর্যটনের শিল্পে কি কিছুটা ভাটা পড়েছে? অথবা আরেকটা জিনিস, সেন্ট মার্টিনে যারা অধিবাসী, তাদের অনেকেই তো এই পর্যটন শিল্পের উপর নির্ভর করে নিজেদের জীবিকা নির্বাহ করে, তারা এখন কেমন আছে? তারা কি ভালো পরিবেশের কারণে তাদের জীবনযাপন কি আগের চেয়ে উন্নত হয়েছে? আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে অবতারণা করেছেন। এটা হচ্ছে, আমি মনে করি কক্সবাজারের পর্যটনের অলংকার হচ্ছে সেন্ট মার্টিন। মানে সেন্ট মার্টিনটা আমাদের সবার জন্য একটা আদর্শ পর্যটন এরিয়া। তো গত দু এক বছর ধরে আমরা দেখছি যে ওখানে পরিবেশের কথা বলে পর্যটন সীমিত করার একটা প্রচেষ্টা হয়েছে। মাঝখানে এই যে চলতি 2 বছরের মধ্যে দেখা গেছে আপনার মায়ানমার আরাকান আর্মির গুলি এসে বা তাদের বিভিন্ন আগ্নেয়াস্ত্র এসে আমাদের জাহাজের পর্যটক বাহী জাহাজের পড়ছে, এরকম একটি ঘটনার কথা আমরা মাঝে মধ্যে শুনি। এরকম কথাবার্তাগুলো কারণে পর্যটক এখানে একেবারে সীমিত করা হয়েছে বা বিভিন্ন ইয়া হয়েছে। আর হচ্ছে এখানে যেই আবার দেখবেন যে মাঝে মধ্যে ওখানে অপহরণের ঘটনা ঘটছে, এটাও কিন্তু আসলে রোহিঙ্গাদের কারণে। আমি ব্যক্তিগতভাবে একেবারে শতভাগ বিশ্বাস করি আমাদের এই সেন্ট মার্টিন এখনো পর্যন্ত এমন কোনো পরিবেশ বিপর্যয় ওখানে ঘটেনি যে ওখানে পর্যটন একেবারে সীমিত করতে হবে। হ্যাঁ, আমি এই কথার সাথে একমত, অবশ্যই আমাদের পরিবেশের দিকেও খেয়াল রাখতে হবে। ওখানে পরিকল্পিতভাবে আপনি পরিবেশের উন্নতি করেন, আপনি ওখানে একাধারে এই যে কি বলে মাফিয়াদেরকে আপনি ওখানে বিজনেসম্যানদেরকে 5 তলা করার অনুমতি দেবেন, আবার আরেকদিকে পরিবেশের কথা বলবেন, এটা তো হয় না। আপনাকে সবকিছুই একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে।
আর ওখানে বর্তমানে যেটা আমি একেবারে পার্সোনালি যেটা মনে করি, এটা শুধুমাত্র আরাকান আর্মি এবং সম্মিলিতভাবে রোহিঙ্গাদের কারণে কিন্তু এই সেন্ট মার্টিনে আমাদের পর্যটন মানে পর্যটন ব্যবসাটা একেবারে ভাটা পড়েছে, এবং পর্যটন ভবিষ্যতেও এই রোহিঙ্গাদের কারণে ওখানে আরো বেশি সংকটাপন্ন হবে বলে আমি মনে করি। ওখানে এটা যারা আমার স্থানীয় মতে। লোক আছে তাদের কি অবস্থা? ওখানে যারা স্থানীয় লোক আছে তারা তো শতভাগের মধ্যে আপনি অল্প কিছু সংখ্যক আপনার মৎস্য ব্যবসার সাথে জড়িত, বাকি তো হচ্ছে তারা পর্যটনের উপরে নির্ভর। এই যে 3 মাস পর্যটকরা যায়, তাদের আয়ের উপরে মূলত তারা নির্ভর থাকে। আমি যতটুকু সর্বশেষ জানি তাদের এখন খুবই অর্থনৈতিক দৈন্যদশা চলছে, এবং পর্যটক না যাওয়ার কারণে ওখানে মূলত কিন্তু একটু তারা স্থানীয় মানুষজন খুব সংকটের মধ্যে আছে। এবং সর্বোপরি ওখানে আপনি কি বলে, আহ, এখন তো মায়ানমারের ইয়ার কারণে তারা জেলেরাও কিন্তু আপনার বেশি দূর ইয়াতে মাছ ধরতে পারছে না। আপনি জানেন কিনা জানি না, 5-7 বছর ধরে প্রায় কিন্তু নাফ নদীতে স্থানীয় জেলেদের মাছ ধরা বন্ধ।